শুভ দুপুর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং দেশের এই ক্রান্তিকাল লগ্নে তোমরা বাসাতে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তোমরা পরিবারের সকলে মিলে সুস্থ শরীরে আছো। আজকে আমি ক্লাস নিব ষষ্ঠ শ্রেণীর আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং প্রথম অধ্যায়ে কী ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে তার উপরে আমি তোমাদেরকে আজকে কিছু দিক নির্দেশনা দিব। প্রথম অধ্যায়ে পাঠের নাম তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিচিতি। তোমরা মোটামুটি তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে কম বেশি সবাই পরিচিত এবং আমরা সবাই আজকালকার আমাদের এই আধুনিক যুগে আমরা সকলেই কোনো না কোনোভাবে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তিগুলি ব্যবহার করি। আমরা প্রথমে শিখব যে প্রযুক্তিটা কী, তথ্য যোগাযোগ প্রযুক্তি। তার আগে শিখব প্রযুক্তি কী। প্রযুক্তি কী? প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ তার সুখের জন্য বা সুবিধার জন্য যে জিনিসপত্রগুলো তৈরি করে সেটাই হচ্ছে প্রযুক্তি। যেমন ফ্যান, যেমন ফ্রিজ, লাইট, এগুলো সবই আমাদের প্রযুক্তি, যেটা হচ্ছে আমরা আমাদের সুযোগ সুবিধার জন্য আমরা তৈরি করে নিতে পারি এবং অবশ্যই সেটা বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে। এটা হচ্ছে প্রযুক্তি। আর তথ্য যোগাযোগ প্রযুক্তি কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে, তথ্য মানে কি? তথ্য মানে খবর, ইংলিশে ইনফরমেশন, খবর। আর যোগাযোগ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, আমরা সবাই বুঝি একের সাথে অপরের যে আমাদের যোগাযোগ ব্যবস্থা। এবং এই তথ্য যোগাযোগ প্রযুক্তিটা কি? যে আমাদের তথ্য ব্যবহার করা, তথ্য সংরক্ষণ করা, তথ্যকে কাজে লাগানো এবং সেই তথ্যকে একই তথ্যকে বারবার ব্যবহার করা এবং এই ব্যবহার করে আমরা একে অন্যের সাথে যে যোগাযোগটা করি সেটাই হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তাহলে প্রযুক্তি আর তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু একটু ভিন্ন। প্রযুক্তি হচ্ছে যে কোনো বিজ্ঞানের আবিষ্কার হতে পারে, সেটা ফ্যান, ফ্রিজ, এসি, কম্পিউটার, মোবাইল, সবই আমাদের প্রযুক্তি। কিন্তু সব প্রযুক্তি আবার তথ্য যোগাযোগ প্রযুক্তি নয়। তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে সেটাই যার মাধ্যমে আমরা একে অন্যের সাথে তথ্য আদান প্রদান করতে পারি, আমরা সেই তথ্যগুলোকে নিজের কাজে ব্যবহার করতে পারি এবং সেই তথ্যগুলোকে আবার প্রয়োজনে সংরক্ষণ করতে পারি এবং ভবিষ্যতে সেটা আমরা আবার সেই তথ্যকে আমরা কাজে লাগাতেও পারি এবং এই তথ্য যোগাযোগ প্রযুক্তিকে আমরা বিশ্লেষণ করতে পারি, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারি এবং সেটা নিজের কাজে ব্যবহার করতে পারি, অন্যের কল্যাণের কাজেও আমরা ব্যবহার করতে পারি। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি কয়েকটি উদাহরণ হচ্ছে কিসের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি, অন্যের সাথে খবর লেনদেন করতে পারি। এটা হচ্ছে মোবাইল ফোন, টেলিফোন, তারপরে হচ্ছে কম্পিউটার, এগুলোর মাধ্যমে আমরা একে অন্যের সাথে যোগাযোগ করতে পারি। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান মাধ্যম হচ্ছে মোবাইল ফোন, টেলিফোন এবং কম্পিউটার। এখন আমরা দেখব যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আমরা তো প্রযুক্তি ব্যবহার করি আমাদের কাজের জন্য, সুবিধার জন্য। আর তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, আমরা কোন কোন ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করি। আমরা যখন ঘুমাই রাত্রে, ঘুম থেকে উঠে আমরা প্রথমেই কি করি? আমরা অ্যালার্মের শব্দে আমাদের ঘুম ভাঙে। তারপরে আমরা সারাদিন আমরা অনেক কাজকর্ম করি, আমরা টিভি দেখি, আমরা ছবি দেখি, আমরা গান শুনি, আমরা পড়াশোনা করি, আমরা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করি। এই সবই হচ্ছে আমাদের তথ্য যোগাযোগ পদ্ধতির মাধ্যমে ব্যবহার। প্রথমে যদি আমরা দেখি তথ্য যোগাযোগ প্রযুক্তি আমি ব্যক্তিগতভাবে কোন কোন কাজে ব্যবহার করি, সেই আমার প্রথম ব্যবহার হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে
আমি অ্যালার্মের শব্দে আমার ঘুম ভাঙে, সেই অ্যালার্মটা আমি পাই আমার মোবাইল ফোনের মাধ্যমে। তারপরে ঘুম থেকে উঠে আমি মুখ ধোয়ার পরে আমি খবরের কাগজ পড়ি, এবং সেটা খবরের কাগজ এখন আমরা সবাই খবরের কাগজ ব্যবহার নাও করতে পারি, কিন্তু আমাদের মোবাইলে স্মার্টফোন যারা ব্যবহার করি, আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি, আমরা ইন্টারনেটের ভেতরে গিয়ে আমরা খবর পেতে পারি। আমরা টেলিভিশনের মাধ্যমে আমরা খবর জানতে পারি, সেই দিনের আবহাওয়ার খবরটা জানতে পারি, আমাদের দেশের সার্বিক পরিস্থিতির খবর জানতে পারি। এই যে বর্তমানে করোনা সংক্রমণ চলছে বিশ্বজুড়ে, এর তথ্য আমরা পেতে পারি। বাংলাদেশ কোন পরিস্থিতিতে আছে আমরা সেটাও জানতে পারি। এই খবরগুলো সবই আমরা পেতে পারি তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। তারপরে আমার সাথে আমার আত্মীয় স্বজন জড়িয়ে আছে, আমার বন্ধু বান্ধব জড়িয়ে আছে। এই সময় বিশেষভাবে এই করোনার সময় যখন আমরা ঘরে আছি, সবাই আমাদের সুস্থতার জন্য, নিরাপদে থাকার জন্য যখন আমরা ঘরে আছি, আমরা বাইরে বের হতে পারছি না, এখন এই প্রযুক্তি ব্যবহারের বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির বড় মাধ্যম মোবাইল ফোন। যে আমরা একে অপরের সাথে ঘরে বসে যোগাযোগ করতে পারছি, শুধু কথা বলতে পারছি তা না, কিন্তু আমরা ভিডিও কলে তাদের চেহারাও দেখতে পাচ্ছি, সার্বিক পরিস্থিতি জানতে পারছি। বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা বলার পাশাপাশি আমরা আমাদের লেখাপড়ার কাজও আমরা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারছি। এবং এই সময় যখন আমাদের স্কুল বন্ধ, তখন আমরা কি করছি, আমরা অনলাইনে আমরা পড়াশোনার কাজটা আমরা চালিয়ে যেতে পারছি। অর্থাৎ আমাদের ব্যক্তিগত জীবনে হোক বা সামাজিক জীবনে হোক, আমরা কিন্তু কেউ আইসিটির বাইরে নয়, আমরা সবাই কোনো না কোনোভাবে আইসিটি ব্যবহার করি। এবং এর আরেকটি ব্যবহার হচ্ছে বিনোদন। বিনোদন কি? যা আমার মনকে আনন্দিত করে। আমরা গান শুনি, আমরা টিভি দেখি, আমরা গেম খেলি, এসবই আমাদের বিনোদন, এবং এসবই আমরা পেয়ে থাকি তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। যেমন মোবাইল ফোনে আমি সময় কাটাতে পারি, গেম খেলতে পারি। আমি মোবাইল ফোনে যখন আমার ভালো লাগে না বা যখন আমার খুব আনন্দ হয়, আমার সুখে আমার দুঃখে আমি গান শুনতে পারি, আমি নাচ দেখতে পারি, ভালো কোনো শিক্ষামূলক ছবি দেখতে পারি, দেখে আমি সময় কাটাতে পারি। বিশেষভাবে এই সময় যখন আমরা ঘরে আটকে আছি, আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের সবচেয়ে বড় কাছের বন্ধু হয়ে উঠেছে। সেটা যোগাযোগের ক্ষেত্রেই হোক, বিনোদনের ক্ষেত্রেই হোক, বা শিক্ষা ক্ষেত্রেই হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, আমরা যোগাযোগ প্রযুক্তির উপরে এখন অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছি। একটা সময় ছিল যখন ছোট ছোট ছেলে মেয়ে যারা, তারা বাইরে গিয়ে খেলাধুলা করতো। একটা নির্দিষ্ট টাইম বিকেলবেলা হলেই সবাই বাইরে গিয়ে খেলাধুলা করতো। কিন্তু এখন আমরা এতটাই প্রযুক্তি নির্ভর হয়ে গেছি, আমাদের বাইরে খেলাধুলা একেবারেই বন্ধ হয়ে গেছে। আর এখন তো করোনার সময়, এখন তো আমরা বাইরে যেতেই পারছি না। কিন্তু আমরা যদি অতিরিক্ত বিনোদন নির্ভর হয়ে পড়ি, প্রযুক্তি নির্ভর হয়ে পড়ি, প্রযুক্তির মাধ্যমে বিনোদনের দিকে ঝুঁকে পড়ি, যেমন গেম খেলা, অনবরত গান শোনা, মুভি দেখা, এটা কিন্তু আমার যেমন আনন্দ দেয়, ঠিক তেমন আমার ক্ষতিরও কারণ হতে পারে। যেমন অতিরিক্ত গেম খেললে আমার চোখের সমস্যা হতে পারে, আমার ঘাড়ের সমস্যা হতে পারে, আমার আঙুলের সমস্যা, আমার মাজার সমস্যা হতে পারে। এবং আমি যদি অনবরত এই বিনোদনগুলো আমি ব্যবহার করি, এটা অনেকটা সময় আমরা সেখানে দিয়ে ফেলি। আমাদের কাছে আত্মীয় স্বজনের সাথেও আমরা মেলামেশা করতে চাই না, বন্ধু বান্ধবদের সাথে গিয়ে মাঠে খেলাধুলা করতে চাই না। এতে কিন্তু আমাদের অসামাজিক হয়ে পড়ার সম্ভাবনা আছে। আমরা কিন্তু যখন এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি ব্যবহার করব, আমাদের এই বিষয়টাও মাথায় রাখতে হবে, যেন আমরা নির্দিষ্ট সময় আমরা এর ব্যবহার করি। আমরা যেন নির্দিষ্ট সময় গেম খেলি, নির্দিষ্ট সময় মুভি দেখি, নির্দিষ্ট সময় গান শুনি। এবং অনেক সময় এখন সবচাইতে বড় আকর্ষণ হচ্ছে ইন্টারনেটের সামাজিক যোগাযোগ সাইটগুলো, যেমন ফেসবুক, যেমন টুইটার, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম। এইটা হচ্ছে আমাদের সবচাইতে বড় আসক্তির ক্ষেত্র হয়ে
দাঁড়িয়েছে, অনেকটা সময় আমরা এখন দিচ্ছি। আর এখন তো আমাদের হাতে অনেক সময়, আমাদের স্কুল নেই, আমাদের পড়াশোনা কোনো চাপ নেই, এর জন্য আমরা অনেকটাই এই প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছি। কিন্তু যে কোনো একটা বিষয়ে একটা সময়সীমা থাকা দরকার, যাতে আমাদের সেটা সেই ভালো জিনিসটা যেন আমাদের ক্ষতির কারণ হয়ে না ওঠে। যেন আমি এই তথ্য যোগাযোগ প্রযুক্তিটা যেন আমি ভালো কাজে ব্যবহার করতে পারি, যে আমার উপকারে লাগে, সেটা যেন আমার ক্ষতির কারণ না হয়, আমাকে যেন অসামাজিক করে তোলে না, করে গড়ে তোলে। এরপরে আছে কি, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আছে এবং ক্ষেত্র। কোন কোন ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয়? তোমরা তো সবাই শিক্ষার্থী, তাই না? তাহলে আমরা কোন কোন কাজে আমাদের শিক্ষার্থীদের প্রথম ক্ষেত্র কোনটা হতে পারে, যে ক্ষেত্রে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতে পারি? তার প্রথম ক্ষেত্র হবে শিক্ষাক্ষেত্র। প্রথম ক্ষেত্র শিক্ষাক্ষেত্র। শিক্ষাক্ষেত্রে আমরা কিভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতে পারি? শিক্ষাক্ষেত্র, এটা আমরা ব্যবহার করতে পারি আমাদের ভর্তি বিষয়ে, লেখাপড়া বিষয়ে, গণিত, তারপরে বিজ্ঞান, মহাকাশ ইত্যাদি বিষয়ে আমাদেরকে প্রচুর তথ্য দিতে পারে। আমরা প্রথমে দেখি ভর্তি বিষয়ে, তারপরে ফলাফল প্রকাশ, আমি এখন বাংলাদেশে যে প্রান্তে বাস করি না কেন, যখন পাবলিক পরীক্ষাগুলো হয়, যেমন ক্লাস 5, ক্লাস 8, এসএসসি, এইচএসসি, এই পাবলিক পরীক্ষাগুলো যখন হয়, এই পাবলিক পরীক্ষার ফলাফল আমরা পেতে পারি হচ্ছে আমাদের অনলাইনের মাধ্যমে। এখন আর আমাদের স্কুলে আসার দরকার হয় না, বা আমাদের খবরের কাগজের জন্য অপেক্ষা করতে হয় না যে কখন আমার নাম্বারটা প্রকাশ পাবে, আমার ফলাফল, আমার রেজাল্টটা আমি জানতে পারবো। কিন্তু এখন আমরা ঘরে বসেই আমরা এই সুবিধাটা পেয়ে থাকি যে আমাদের রেজাল্ট কি হতে পারে। যেমন তোমরা ক্লাস 5-এ সবাই বোর্ড পরীক্ষা দিয়ে ক্লাস 6-এ উঠেছো, এই বোর্ড পরীক্ষার সময় ফলাফল যেটা পেয়েছো সেটা কিন্তু অনেকেই ঘরে বসে এটা সংগ্রহ করে নিতে পেরেছো। কার মাধ্যমে? এই যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। তারপরে ভর্তি বিষয়, কোন স্কুলে ভর্তি হবে, কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু ওয়েবসাইট আছে। আমাদের ওএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজেরও একটি ওয়েবসাইট আছে, সেখানে গেলে সার্চ দিলে তুমি দেখতে পাবে যে আমাদের স্কুলের নিয়ম, আমাদের প্রতিষ্ঠানের নিয়ম কানুন, পড়াশোনার ধরন, আমাদের পাশের হার কেমন এবং আমাদের শারীরিক পরিবেশ কেমন, এই সব কিছু তথ্য আমরা সবাই পেতে পারি তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। এবং যার যেটা যখন যে প্রতিষ্ঠান পছন্দ তোমরা সেখানে গিয়ে ফর্ম তুলে সেখানে তোমরা ঘরে বসে যোগাযোগ করে সব তথ্যগুলো পেয়ে যেতে পারো। তারপরে লেখাপড়া বিষয়ক, যদি কোনো কঠিন বিষয় থাকে, অঙ্ক, ইংলিশ, বিজ্ঞান, মহাকাশ, যেটা অনেক সময় হয় কি স্কুলের সংক্ষিপ্ত সময়ের মধ্যে হয়তো বা বোঝার সমস্যা হতে পারে, বা বইয়ে যেটা লেখা আছে সেটা যদি তুমি স্বচক্ষেও দেখতে চাও যে বইয়ে যে ছবিটা আছে এই ছবিগুলোর কাজ কেমন, কিভাবে এইভাবে কাজ চলে, কিভাবে একটা ফুল ফুটে ওঠে, কিভাবে এই অঙ্কের সমাধান পাওয়া যায়, কিভাবে মহাকাশে তথ্যগুলো আমরা ঘরে বসে পেতে পারি, এই যে বিভিন্ন বিষয়ের তথ্যগুলো আমরা কিন্তু সব ইন্টারনেটে সার্চ দিলে আমরা বিশদভাবে জানতে
পারি, এবং সেটার একমাত্র মাধ্যম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তারপর অনেক সময় এখন কি হয়, যেমন বিশেষভাবে এখন ঘরে বসে আছি আমরা, এখন আমরা অনলাইনে পরীক্ষা দিতে পারি। অনলাইনে আমার উপযোগী অনেক প্রশ্নপত্র আছে, সেটা আমার স্কুলের বিষয় সাবজেক্ট ভিত্তিকই হোক বা কুইজ প্রতিযোগিতায় হোক বা যে কোনো বিষয়, যদি আমি নিজের মেধা যাচাই করতে চাই তাহলে আমি কি করতে পারি, আমি অনলাইনে গিয়ে এই প্রতিযোগিতাগুলো বা এই পরীক্ষাগুলো আমি অংশগ্রহণ করতে পারি এবং আমি নিজের মেধা নিজে যাচাই করে নিতে পারি। অনেক কিছু বিশাল ভান্ডার, যেমন আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করি, এই কম্পিউটারে ব্যবহার করে আমরা অনেক কিছু শিখতে পারি, লেখালেখি করতে পারি, আমরা সব কিছুই আমরা কিন্তু শিখে নিতে পারি ঘরে বসে। তারপরে আমরা দেখি যে চিকিৎসা ক্ষেত্রে আমরা আরো দেখি যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের আরেকটি মাধ্যম হচ্ছে চিকিৎসা। এই চিকিৎসা ক্ষেত্রে আমরা কিভাবে সুযোগ সুবিধা পেতে পারি, কি পেতে পারি আমরা এখন ঘরে বসে বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিতে পারি, এবং আমরা হঠাৎ যদি আমি আজ রাতে অসুস্থ হয়ে পড়ি, সে সময় যদি আমার হাতের নাগালে কোনো চিকিৎসক না থাকে, আমি ইন্টারনেটের মাধ্যমে আমি ভালো চিকিৎসকের ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে আমি প্রাথমিক চিকিৎসাটা আমি ঘরে বসেই নিতে পারি। এবং এই যে ঘরে বসে চিকিৎসা নেওয়াটা, এটাকে বলা হয় ই মেডিসিন, যেন আমি ঘরে বসেই চিকিৎসা নিতে পারি এবং ঘরে বসে আমি তথ্যগুলো পেতে পারি। তারপরে এখন যখন আমরা চিকিৎসকের শরণাপন্ন হই, চিকিৎসক কিন্তু আমার মুখে তথ্য শুনে সরাসরি তিনি আমাকে অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন। আগেকার যুগে ডাক্তাররা নাড়ি টিপে, বংশর ইতিহাস শুনে, এসব তথ্য শুনে চিকিৎসা করতেন, কিন্তু বর্তমানে চিকিৎসকগণ তারা রোগের ধরন বুঝে ঠিক সে মতোই তারা চিকিৎসা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করে থাকেন। কখনো আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, রক্ত পরীক্ষা, ইসিজি, এই সব কিছু এখন আমরা পেয়ে থাকি, করতে পারি তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। এবং এখন খুব দ্রুত, এরই জন্য আমরা খুব দ্রুত রোগ শনাক্ত করতে পারি এবং খুব দ্রুত চিকিৎসা ব্যবস্থা আমরা নিতে পারি। এর জন্য মৃত্যুর হারও আমাদের কমে যায়। অনেক সময় আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে যেতে পারি চিকিৎসা বিলম্বের কারণে, কিন্তু এখন আইসিটির উন্নতির ফলে বা উন্নয়নের ফলে এটা এখন আমরা ঘরে বসে আমরা খুব সহজে চিকিৎসা সেবাটা পেতে পারি। তারপরে আবহাওয়া ক্ষেত্রেও আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে থাকি। আজকের আমার আবহাওয়া কেমন যাবে, বিশেষভাবে নদী এলাকার যারা কাজ করে, নদীতে যারা মাঝি, যারা কৃষক, যারা মাঠে কাজ করেন, তাদের জন্য আবহাওয়া সংবাদটা সকালবেলা খুবই গুরুত্বপূর্ণ। যে একজন জেলে যখন তিনি নদীতে যাবে মাছ ধরতে, তার জন্য খুব এই তথ্যটা জানা খুবই জরুরি যে সেদিনের আবহাওয়া কেমন যাবে, পরিস্থিতি কেমন হবে, কখন ঝড় আসতে পারে, কখন বৃষ্টি আসতে পারে। এরই মাঝে আমাদের এই করোনার মাঝেই আমরা আমফান ঝড়ের কথা শুনেছি। এই আমফান ঝড়ে কিন্তু আমাদের আরও প্রচুর ক্ষতি হতে পারত, কিন্তু সেটা সম্ভব হয়নি। কেন? আমাদেরকে অনেক আগে থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। এবং কার মাধ্যমে দেওয়া হয়েছে?
এই আইসিটির মাধ্যমে আমাদেরকে দেওয়া হয়েছে, যেন আমরা সতর্ক হই, সাবধান হই, এবং এখানে অনেক জানমালের নিরাপত্তা দেওয়া সম্ভব হয়েছে। একজন কৃষক তিনি যখন ফসল বুনেন বা ফসল কাটেন, আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের দেশে বন্যা, এবং এই বন্যার আগাম সংবাদ কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমে পেয়ে অনেক কৃষক তাদের পাকা ধান তুলে ঘরে তুলতে পেরেছে। এই যে সংবাদগুলো এখন আমরা আগে আগে পেয়ে যাচ্ছি, এটা কিসের মাধ্যমে? এটা তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে। তারপরে আমরা দেখি বিজ্ঞান ও প্রযুক্তি। আমি একটু আগেই বলেছি যে বিজ্ঞানের নানা সূত্র আছে, বিজ্ঞানের নানা আবিষ্কারের কাহিনী আছে, এগুলো আমরা সব তথ্য আমরা পেতে পারি। এই প্রযুক্তিগুলো আমরা পেতে পারি কার মাধ্যমে? তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। তারপরে সাহিত্য প্রকাশনা। আজকে তোমরা ঘরে বসে আসো, অনেকের এই সময় হাতে অঢেল সময়, অনেকে ঘরে বসে কবিতা লিখছো, ছবি আঁকছো, গান গাচ্ছো, ছড়া আবৃত্তি করছো, এবং সাথে সাথে সেটা কি করছো? সেটা ইন্টারনেটে ছেড়ে দিচ্ছ। তোমার যে সৃজনশীলতা সেটা এখন আর কাগজে কলমে সীমাবদ্ধ নাই, সেটা তুমি কি করছো? তুমি সরাসরি তুমি প্রকাশ করে দিচ্ছ ইন্টারনেটের মাধ্যমে। এবং এমনকি এই যে সাহিত্যের যে বইগুলা, গল্পের বই, ভালো আমাদের নাম করা লেখকদের বই, আমরা এটা ঘরে বসেই আমরা পড়তে পারছি হচ্ছে আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। তাহলে সাহিত্য প্রকাশনা এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে, যে আমরা ঘরে বসে আমরা সব কিছু আমরা পড়তে পারছি শুধুমাত্র কিসের মাধ্যমে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। এর বাইরেও আরো অনেক বিষয় আছে, স্বল্প সময়ে যেটা আমাদের আলোচনা করা সম্ভব নয়, কিন্তু এর বাইরেও অনেক বিষয় আছে যেগুলো আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে পেয়ে যেতে পারি। যেমন শিল্প সংস্কৃতি বিষয় আছে, তারপরে গণমাধ্যমের যে বিষয়গুলো আছে, তারপরে আমাদের পরিবেশের যে পরিস্থিতি, সব বিষয়গুলো আমরা এখন তথ্য আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এই আইসিটির মাধ্যমে। এই জন্য এখন আমাদেরকে আর শুধু এই বইয়ের উপরে নির্ভরশীল হয়ে থাকতে হয় না। আমার এই বইটাও যদি কোনো কারণে হারিয়ে যায়, আমি এই বইটাও আমি ইন্টারনেট থেকে সার্চ দিয়ে আমি বের করে নিয়ে প্রিন্ট করে নিলে কিন্তু এই বইটা আমার হাতের কাছে চলে আসে। মানে মোটামুটি আমাদের জীবনের সব কিছুই আমরা এখন হাতের নাগালে পেয়ে গিয়েছি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। এজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আমাদের শিখতে হবে। শুধু আমি যা ইচ্ছা মতো ব্যবহার করতে পারি না বা করা উচিত না, এটার আমার নিরাপদ ব্যবহারও আমাকে শিখতে হবে, যেন আমি ভালোভাবে এটা শিখতে পারি। যেমন কম্পিউটার, সবার ঘরে ঘরে এখন কম্পিউটার না হলেও সবার ঘরে ঘরে স্মার্টফোন আছে, সেই স্মার্টফোনের ব্যবহারও আমাকে শিখতে হবে, যেন আমি এই ব্যবহারটা ভালোভাবে শিখি এবং সেই ভালোভাবে ব্যবহারটা করি, যাতে আমি আরও দক্ষ হতে পারি এবং আমি আরও ভালো ভালো শিক্ষা যেন আমি এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নিতে পারি, নিজেকে আমি তৈরি করে নিতে পারি। এখন প্রথম অধ্যায় যে প্রশ্ন, আমাদের প্রশ্নের যে ধারা, আমি এখন সে বিষয়ে যেতে চাই। যে আমাদের এই আইসিটির প্রশ্নটা কিন্তু অন্যান্য সাবজেক্টের মতো নয়, এটা মোটামুটি হচ্ছে দুটি ভাগে ভাগ করা, যে মোট 50-এর মতো আমাদের এই পরীক্ষাটা হবে, 50-এর মধ্যে। তার মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 8টা দেওয়া থাকবে, তার মধ্যে 5টির উত্তর দিব আমরা, 5×5 = 25 নম্বর, এবং বহু নির্বাচনী অভিজ্ঞতার উপর প্রশ্নপত্র থাকবে, 25টা থাকবে, 25টারই উত্তর দিতে হবে। আমরা মোটামুটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সবাই বুঝি। যেমন প্রশ্ন থাকতে পারে, প্রযুক্তি কাকে বলে? 5টি প্রযুক্তির নাম লিখো। অথবা তথ্য যোগাযোগ প্রযুক্তি
কাকে বলে? তথ্য যোগাযোগ প্রযুক্তির দুটি উদাহরণ দাও। বা চিকিৎসা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লিখো, অথবা তুমি দৈনন্দিন কাজে কোন কোন ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করো তার সংক্ষিপ্ত বিবরণ দাও। এই ধরনের প্রশ্নগুলো আমাদের থাকতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে, এবং সেটা 5 নম্বর করে থাকবে এক একটা প্রশ্নে, এবং আমরা 5 নম্বরের মধ্যে আমরা সুন্দরভাবে সেটা আমরা খুব বড়ও লিখবো না, খুব ছোটও লিখবো না, আমরা সুন্দরভাবে সেটা লেখার চেষ্টা করব। এবং বহু নির্বাচনী জৈবিকার যে প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন 3টা ধারা আছে। 3 ধরনের প্রশ্ন বহু নির্বাচনী অভিজ্ঞতাতে হতে পারে। প্রথমটা হচ্ছে সাধারণ বহু নির্বাচনী, সাধারণ বহু নির্বাচনী। 2 নম্বরটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক। আর 3 নম্বরটা হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী। এই 3 ক্যাটাগরির প্রশ্ন আমরা সাধারণত করে থাকি বহু নির্বাচনী অভিজ্ঞতা। এখানে সাধারণ বহুপদী নির্বাচন যেমন হতে পারে কারা, প্রশ্ন নম্বর 1, কারা কাগজ আবিষ্কার করেন? এটা আবার 4টা উত্তর থাকবে। এই 4টা উত্তরের মধ্যে আমাকে যে উত্তরটা সঠিক এই 4টা উত্তর। কারা কাগজ আবিষ্কার করেন? চীনারা, ভারতীয়রা, জাপানিরা, বাংলাদেশিরা। আমার প্রশ্ন আমরা একটা আলাদা শীট তোমাদেরকে সরবরাহ করব উত্তরপত্রের জন্য। সেই উত্তরপত্রেই এই প্রশ্ন উত্তর সবই দেওয়া থাকবে। সেখানে তোমাকে প্রশ্ন করে উত্তরটা দিতে হবে, তোমাকে টিক চিহ্ন দিতে হবে। যদি সঠিক চীনা হয়, চীনাতে টিক চিহ্ন দিতে হবে। কিন্তু এখানে সতর্ক থাকতে হবে যেন আমার কাটাকাটি না হয়, বা আমি একাধিক উত্তরে আমি টিক চিহ্নটা না দিই, তাহলে কিন্তু ওই প্রশ্নটা তোমার উত্তরটা বাতিল হয়ে যাবে। তবে বহুপদী সমাপ্তি সূচকের প্রশ্ন হতে পারে এইভাবে যে যে কাজে কম্পিউটার ব্যবহৃত হয়। এটা উদাহরণ, যে কাজে কম্পিউটার ব্যবহৃত হয়। এটা কিন্তু বাক্য শেষ হবে না, এই বাক্যটা শেষ করতে হবে শিক্ষার্থীদের। যে কাজে কম্পিউটার ব্যবহৃত হয়, এখানে 3টা উত্তর থাকবে।
বিকাশ। এটা আমি সঠিক যেটা সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। যেমন উত্তরে এটা থাকবে 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3 যেটা সঠিক। হ্যাঁ, যে কাজে কম্পিউটার ব্যবহৃত হয়, শিক্ষা, হ্যাঁ শিক্ষার কাজে ব্যবহৃত হয়, তাহলে 1 আসছে। বিনোদন, হ্যাঁ বিনোদনও ব্যবহার হয়, তাহলে 2 ও আসছে। 3 হিসাব নিকাশ, তাহলে 3 ও আসছে। তাহলে 1, 2, 3 এটা আমার সঠিক হবে। এটাতে আমি টিক চিহ্ন দিব। আর এক রকমের প্রশ্ন এখানে থাকবে, অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। এটা হচ্ছে একটা উদ্দীপক তুলে দেওয়া হবে, 1 লাইনের হতে পারে, সেটা 2 লাইনের হতে পারে, সেটা আবার অনেক সময় ছবিও হতে পারে, সেটা কোনো বর্ণভিত্তিকও হতে পারে। এই অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্নে আবার এখান থেকে 2টা থেকে 3টা প্রশ্ন একসাথে থাকতে পারবে। যে উদ্দীপকটা তুলে দেওয়া হবে ওই উদ্দীপকের আলোকে আমার নিচে যে কটা প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের আইসিটির প্রশ্নের ধারা। প্রথম প্রশ্ন 1 নম্বরে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এবং 2 নম্বরে থাকবে বহু নির্বাচনী অভিজ্ঞতা। এবং মোটামুটি যদি আমরা বইটা পড়ি, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় আমাদের সিলেবাসে আছে, সাথে চতুর্থ অধ্যায়, যদি আমরা মোটামুটি বইটার প্রত্যেকটা লাইন আমি রিডিং ভালোভাবে পড়ি, তাহলে আমার এই বহু নির্বাচনী অভিজ্ঞতার প্রশ্নপত্র কিন্তু আমি খুব ভালোভাবে আমি উত্তর দিতে পারবো। কিন্তু যদি আমি না পড়ি তাহলে কিন্তু আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো না। এর জন্য আমাকে আগে আমার ক্লাসের বইটা আমাকে মনোযোগ সহকারে পড়তে হবে, তাহলে আমি এই প্রশ্নের উত্তরগুলো সব তোমরা ভালোভাবে দিতে পারবে এবং অনেক কিছু শিক্ষা পাবে। ধন্যবাদ সকলকে। ভালো থাকো, সকলে সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। যখন জরুরি প্রয়োজনে বাইরে যাবে তখন অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং ঘন ঘন হাত ধুবে, 20 সেকেন্ড, অন্তত 20 সেকেন্ড করে। হ্যান্ড ওয়াশ হোক, হ্যান্ড স্যানিটাইজার দিয়েই হোক, বা আমার হাতের কাছে যে সাবানটা থাকে আমি সেটা দিয়ে যেন ভালোভাবে তোমরা হাতটা ধুতে পারো। এবং অতি অবশ্যই ঘরে থাকবে, ঘরের বাইরে বের হওয়ার চেষ্টা করবে না। এখন যেহেতু আমাদের পৃথিবীটা একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, এখন অবশ্যই আমাদের এই সমস্যাটা যেন আমরা ভালোভাবে মোকাবেলা করতে পারি, আমাদের সেই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমি ভালো থাকি, অন্যদেরও ভালো রাখি। সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।